নমস্কার দর্শক, আমাদের স্যারের মন খুব খারাপ, খুব খারাপ। তাকে যমুনা ছাড়তে হবে। এখন এই চূড়ান্ত বিলাসিতার মধ্যে 18 মাস কাটিয়ে তার মধ্যে যে একটা অভ্যাস তৈরি হয়ে গেছে, সেই অভ্যাস ছেড়ে তিনি এখন বেরোবেন কি করে? তার কপালে এখন চিন্তার ভাঁজ। এখন দর্শক, চিটিংবাজি করে পাওয়া কোনো জিনিস দীর্ঘস্থায়ী হয় না, আপনারা সবাই জানেন। ইনিও তো চিটিংবাজি করে এসে বসছিলেন। তিনি একদম এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন কি করে দেশের রাষ্ট্রপতি হওয়া যায়, কিন্তু ভারত কখনোই তা মেনে নেবে না। ইউনূসকে কোনো পদে রাখা যাবে না এবং ইউনূসকে ছাড়াও যাবে না। এই সরকারের মধ্যে ইউনূসকে তো রাখাই যাবে না, ভারতবর্ষের সঙ্গে যা তারেক রহমানের চুক্তি হয়েছে। ফলে তার এখন খুব মন খারাপ হয়েছে। তিনি এখন উদাসীন হয়ে এখন ভাবছেন কোন জায়গায় যাবেন। তিনি চিটিংবাজ, তার প্রচুর অর্থ আছে, তার অন্যত্র বাসস্থান তো নিশ্চয়ই রয়েছে, কিন্তু সেখানে গেলে এত সুযোগ সুবিধে, লোক লস্কর, একেবারে সরকারি পয়সায় একেবারে মোৎসব করা, সর্বোচ্চ লেজ্জ পেয় খাওয়া, এগুলো তো আর জুটবে না। তারপর 50টা চাকর বাকর, তারপরে তো সহায়তাকারী লোকজন, তারপরে এত লোকের ভিড়। এখনই তো ভিড় তো কমে গেছে, এরপরে একাকী নির্বাসনে থাকতে হবে, সেটা ভেবে তার অন্তরাত্মা ক্ষেপে উঠছে একেবারে হা 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 করে। আপনারা হয়তো হাসছেন, আপনারা ভাবছেন যে লোকটা এরকমই হওয়া উচিত ছিল, কিন্তু ইউনূসের কাছে এটা একটা ত্রাসের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, ইউনূস কোথায় যাবে সে নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, কিন্তু পলায়ন তো জারি আছে। আমি কয়েকদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, আমি বলেছিলাম নাম ধরে ধরে এরা সব পালাবে। আমি নামগুলো আবার বলছি, মিলিয়ে নিন এরা সব কারা কারা পালিয়েছে আর কারা কারা লাইনে আছে। কালকে তারা সব টিকিট কাটা আছে, সব পটাপট একেবারে পালাবেন। ধর 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 এবার ধরে যদি আটকাতে পারেন, দেখুন বিমানবন্দর ঘিরে রাখুন। এরা এই চিটিংবাজগুলো প্রচুর পয়সা লুটপাট করেছে, লুটপাট করে এখন কাটার ধান্দা করছে। আমি বলেছিলাম উপদেষ্টার বিশেষ সহকারী দুজন আছে, আবু তৈয়ব এবং লুৎফে সিদ্দিকী, এরা দুজনে পালাবেন। তা অলরেডি এরা দুজনে পালিয়ে গেছেন অলরেডি। আচ্ছা, বাকি যে 9 জন জানিয়ে দিয়েছিলেন তারা পালাবেন, তারা হচ্ছেন সালাউদ্দিন অর্থ, রিজওয়ানা পরিবেশ, যিনি বড় বড় কথা বলেছিলেন আমি অন্তত পালাবো না, তিনিও পালাবেন, আগামীকালই হয়তো পালাবেন। শারমিন মুর্শেদ ওয়ার্ক অ্যান্ড এস্টাবলিশমেন্ট, ফরিদা আক্তার লাইভস্টক, ফারুকি আজম অর্থ ও মুক্তিযুদ্ধ উপদেষ্টা, জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র, তাই খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি সম্ভবত বাইরে চলে গেছেন। তৌহিদ হোসেন, তিনি বলেছিলেন আমি পালাবো না, আমি থাকবো, তিনিও কালকে হয়তো হাওয়া হয়ে যাবেন, কারণ তার পরিবার কিন্তু চলে গিয়েছে। আচ্ছা, খলিলুর রহমান, সে তো এনেছে, সে তো মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, তিনি তো যাবেনই। আর শেখ বশির বিমান ও বাণিজ্য। এছাড়াও আরো একজন রিজাইন দিয়ে দিয়েছিলেন, তিনি হচ্ছেন আপনাদের আইজিপি। আমি বলেছিলাম তিনি পালিয়ে যাবেন, তিনি চলে যাবেন, তিনি জানিয়ে দিয়েছিলেন। তিনি 15 তারিখ তিনি রেজিগনেশন দিয়েছেন এবং সেটা অ্যাকসেপ্ট হয়েছে। তিনি বলেছেন অ্যাকসেপ্ট না করলে আমি ছেড়ে বেরিয়ে যাব, আমার আর কোনো দায় থাকবে না।
কারণ আমার আর 8 মাস বাকি আছে, আমি এই দায়িত্ব আর সামলাতে পারবো না। এবার তিনিও কাটার ধান্দা করছেন, তিনিও কেটে পড়বেন। আচ্ছা, এদিকে আপনাদের তিনি হচ্ছে আইজিপি, হচ্ছে বাহাদুর আলম। বাহাদুর আলম তিনি আইজিপি। আচ্ছা, আর একটা খবর হচ্ছে, যেটা আমি গতকালকে বলেছিলাম, সেনাবাহিনী ব্যারাকে ফিরছে। ব্যারাকে ফিরছে, এবার ডেটটা জানা গেছে, সেটা হচ্ছে 28 তারিখ। এই মাসের 28 তারিখ ওয়াকারুজ্জামান বলে দিয়েছে আমার সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। এবার সরকার থেকে অনুরোধ করা হয়েছে এবং তারেক রহমানও অনুরোধ করেছেন আরো যাতে একটা মাস তারা থেকে যান, তাদের গুছিয়ে নিতে সময় লাগবে। সেখানে ওয়াকারুজ্জামান বলেছেন যে আমরা অলরেডি অনেক ক্লান্ত, আমাদের বিশ্রামের দরকার, আমরা আর এই ঝামেলা নিতে পারবো না, ফলে আমাদেরকে ব্যারাকে ফিরতেই হবে। তবুও আপনারা যখন বলছেন, আমি একটুখানি আলোচনা করে দেখব এবং পরে আপনাদেরকে জানাবো যে আমি থাকতে পারবো, আমার সৈন্যরা থাকতে পারবে কি পারবে না। যদি তাদের মতামত আমি জেনে দেখি তাদের মতামত আমার পক্ষে, আপনাদের পক্ষে যাচ্ছে না, অর্থাৎ মাঠে থাকার ব্যাপারে তারা রাজি হচ্ছে না, তাহলে 28 তারিখেই আমাদের শেষ দিন। 29 তারিখ থেকে আমরা সব ব্যারাকে ফিরে যাব। এবার আপনারা বুঝে নেবেন, কারণ আপনাদের সরকার গঠন হয়ে যাচ্ছে, আপনারা বুঝে নেবেন আপনারা কি করবেন কি করবেন না। এর মধ্যে আবার একটা খবর পেলাম, সেটা হচ্ছে জামাত নাকি এর মধ্যে ঢোকার চেষ্টা করছে সরকারের মধ্যে। মানে অনেক অনেক এর করা হচ্ছে। এই দুজনকে, এনসিপির অন্তত দুজনকে, এই নাহিদ আর আক্তারকে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে বিএনপির আবার মতভেদ আছে। যে বিরোধী দল একটা গঠন হয়েছে, বিরোধী দল থেকে আবার যদি সরকারে নিই, তাহলে পরে ব্যাপারটা একটুখানি গন্ডগোলে হয়ে যাবে না। ওদিকে জামাত হইল বিরোধী দলে, আবার বিরোধী দলের থেকে আমি আবার, যেহেতু এনসিপি জামাতের সঙ্গে আছে, আবার বিরোধী দল থেকে আমি দুজনকে নিয়ে সরকারে ঢুকিয়ে দিলাম, তাহলে তো এই তো একেবারে মানে খিচুড়ি হয়ে যাবে। তাহলে এটা করা যাবে না। এটা নিয়ে একটা ওদের মধ্যে, একটা বিএনপির মধ্যে একটা বিবাদ ঘটেছে। কিন্তু আলটিমেটলি আমার যতদূর মনে হয়, এই যে ভারত সফর যেটা তারেকের আছে না, তারেককে যেটা ডেকে পাঠানো হয়েছে এখানে, সেখানে আগে যা চুক্তি সই করা হয়েছিল, সে চুক্তিতে তো অনেক কিছু লেখা আছে, সে তো আমরা পরিষ্কার বলতে পারবো না। এবার এখানে এসে যে চুক্তিগুলো হবে, সেখানে হবে আরো মারাত্মক। সেটা হবে শেখ হাসিনার ফিরে যাওয়ার চুক্তি, মানে দেশে ফিরে যাওয়ার চুক্তি, এবং তার উপরে ব্যানটা তুলে নেওয়ার কথা, এবং তাকে রাজনৈতিক মানে কর্মকাণ্ডে যোগ দেওয়ার ব্যাপারে কোনো রকম বাধা দেওয়া যাবে না। যদি দেওয়া হয় তাহলে পরে ভারতের দিক দিয়ে সব রকম সাহায্য বন্ধ করে দেওয়া হবে। আদারওয়াইজ যদি মেনে নেওয়া হয়, তাহলে ভারত পূর্বের মতো সাহায্য করে যাবে। এখন এই ভারত বলেছে আমরা 7-8 মাস আমরা এই বিএনপিকে আমরা লক্ষ্য করব, নজরে রাখবো। এই 7-8 মাসে বিএনপি কি করে তার উপরে স্থির করব যে পরবর্তী পদক্ষেপ কি হবে। কারণ বিএনপি 2004-এর ওই ঘটনা কিন্তু ভারতবর্ষ বলেনি। ভারতবর্ষ এখন একটা মন্দের ভালো বেছে নিয়েছে, যেহেতু শেখ হাসিনাকে ওখানে প্রতিস্থাপন করতে হবে, তাই একটা সরকার গঠন করে তাকে মান্যতা দিয়ে এখন শেখ হাসিনার সঙ্গে তাদেরকে বসিয়ে একটা চুক্তি ফুক্তি করে যে করেই হোক না কেন শেখ হাসিনাকে ওখানে পুনর্বাসন করতে হবে। সেটা হচ্ছে ভারতের মত। এবার যদি দেখা গেল 7-8 মাসের মধ্যে সময়ের মধ্যে কিছু হলো না, বিএনপি তার পূর্ব দিকেই ফিরে গেল, মানে পূর্ব অবস্থানেই ফিরে গেল, ভারত বিরোধিতার দিকেই ফিরে গেল, তাহলে পিঠের চামড়া তো গোটাবেই। কারণ ভারতবর্ষ দীর্ঘদিন সহ্য করবে না। শেষ পর্যন্ত ভারতবর্ষ মানে অপেক্ষা করেছে এবং নানান রকম সুযোগ দিয়েছে,
পৃথিবীর সর্বত্র কিন্তু জয়শঙ্কর এই বার্তাটা কিন্তু ঘুরে 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 পৌঁছে দিচ্ছেন। ফলে ভবিষ্যতে বাংলাদেশের ওপরে কি হবে, বিএনপির আচরণের ওপরে নির্ভর করছে। বিএনপি ভারত বিরোধিতার কমাবে নাকি তার পূর্বের অবস্থানে থেকে ভারত বিরোধিতা করবে। যদি করে তাহলে পরে ভারতবর্ষ জোর কাটাতে দ্বিধা করবে না। এটাও কিন্তু তারেক রহমানকে পরিষ্কার ওখানে চুক্তিতে লেখা হবে এবং তারেক রহমানকে সেখানে সই করতে হবে। আর সই যদি না করে তাহলে তারেক রহমান সিধে লন্ডন, কারণ তখন আর কিছু মানা হবে না। ধরো আর মারো, ধরো আর মারো, না ইউনুস পার পাবে না তারেক পার পাবে, কেউ পার পাবে না। ভারতবর্ষ এবার এটে গেছে, একেবারে খিলে খিল দিয়ে দিয়েছে, মানে কোনো রকম ভাবে পার পাবে না। তবে আর একটা ঘটনা ঘটেছে গতকালকে, পাকিস্তানের ওই মর্মান্তিক হারের পর ওই যে আপনাদের বুলবুল যিনি ছিলেন, তিনি তো পাকিস্তানের ক্রিকেটটাকে তিনি আর আমাদের ওই যে অধ্যাপক সাহেব আসিফ নজরুল, তিনি দুজনে মিলে তো ডুবিয়েছেন। ডোবানোর পরে এবারেতে বুলবুল নাকি বলেছিলেন, আমি অনেক কষ্ট করে পাকিস্তানকে ঠুকিয়েছি। এবং পাকিস্তানের এই দুর্দশা, পাকিস্তানের টিভি গুলো যদি দেখেন, সোশ্যাল মিডিয়া দেখেন, খিস্তির বন্যা বয়ে যাচ্ছে। নানান ধরনের নতুন 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 গালাগাল যদি শুনতে হয়, তাহলে পাকিস্তানের মিডিয়া দেখুন, আর পাকিস্তানের ইউটিউব চ্যানেলগুলো দেখুন, শর্টস গুলো দেখুন, দেখলেই বুঝতে পেরে যাবেন যে পাকিস্তান কি অবস্থা। কেন বেইজ্জত হতে এলি? বয়কট করতিস। তোরা 27টা ম্যাচ না 28টা ম্যাচ খেলা হয়েছে, তার মধ্যে একটাই জিতেছিস, বাকি সব কোটায় হেরেছিস। যুদ্ধে হেরেছিস, ক্রিকেটের মাঠে হেরেছিস। আবার কেন নাক, আমি বলেছিলাম না, এটা নাকটা ঢোকাচ্ছিস কেন ভাই? সেই তো আবার তো চুনকালি পড়বে, তার থেকে নাকটা বাইরেই রাখ। তা আমার কথা তো আর কেউ শোনে না। তো যথারীতি যা হয়েছে হয়েছে। ইউনুসও শোনেনি, পাকিস্তানের শাহবাজ শরীফও শুনবে না। ভালো কথা তো কেউ শোনে না, ভালো কথা বললেও কেউ শোনে না। তবে ইউনুসের খুব মন খারাপ এবং আমারও খুব মন খারাপ। ইউনুসের এই হাল দেখে আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে। এই রাজকীয় সমস্ত মানে ব্যাপার স্যাপার ছেড়ে তাকে একটা সাধারণ মানুষের কাতারে ফেলে দেওয়া হবে, সেটা উনি মানবেন কি করে বলুন? উনি তো ভেবেছিলেন উনি আজীবন এখানে কবরে যাওয়া অবধি উনি এখানে বসে থাকবেন। উনি তো বলেছিলেন 5-7 বছরের আগে, 5-10 বছরের আগে, আর এখান থেকে সংস্কার ছাড়া করা যাবে না। তখন কত সংস্কারের গল্প টল্প উনি করেছিলেন, এখন সব গল্প বন্ধ হয়ে গেছে, সে সমস্ত লাটে উঠে গেছে। দেশকে একেবারে দুধেল গাই বানিয়ে একেবারে যা পেরেছেন লুটেছেন। এইবার তার দেশত্যাগে তার ঢেঁড়া পড়লো বলে, আর মামলা তার বিরুদ্ধে হলো বলে এবার আবার এই আদালতে ছোটাছুটি হবে এবং উকিলের পেছনে পয়সা যাবে, আবার মুখ টুক গুলো আবার ঝুলে যাবে, আবার সেই পূর্বাবস্থায় ইউনুস সাহেব ফিরে আসবে। দেখবেন আপনারা খুব শিগগির সেদিন এসে গেছে। আর বাংলাদেশের পরিস্থিতির দিকে একটু নজর রাখুন। এই যা ওই এনসিপি দুটো যদি ঢোকে এখানে, তাহলে কিন্তু ভারতবর্ষ কিন্তু ছেড়ে কথা বলবে না। কারণ জামাত সরকারের অংশ নিক, সেটা কিন্তু এগ্রিমেন্টের মধ্যে ছিল না। তারেকের সঙ্গে লন্ডনে যে এগ্রিমেন্ট হয়েছিল সেখানে কিন্তু এটা ছিল না। তারেক যদি সেই এগ্রিমেন্ট ভায়োলেট করে তারেক যদি করেন, তাহলে তারেকের কপালে কিন্তু অশেষ দুর্গতি আছে, এটা আমি বলে দিলাম। তিনি অবশেষে চলে গেলেন এবং তার এই চলে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ সম্ভবত 500 বছর পিছিয়ে গেল। এবং তিনি চলে গেলেন, তাকে নিয়ে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই ভাইরাল হয়েছে। সেই ফটোকার্ডে যে ব্যাপারগুলো উঠে আসছে, সেই ব্যাপারগুলো অর্থাৎ তিনি চলে গেলে সবাই কাঁদবো, আমরা সবাইকে কান্নাকাটি করতে হবে, সবাই আমরা হাই হাই করব, অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। সত্যিই তিনি শেষ পর্যন্ত চলে
চলে গেলেন, তিনি থাকলেন না কিংবা থাকতে পারলেন না। আজকে নতুন সরকার যখন শপথ গ্রহণ করলো তখন ক্যামেরার ফোকাস তার দিকে গেল না, ক্যামেরার ফোকাস যেমন গেল না তেমন মাইক্রোফোন এগিয়ে গেল না তার প্রেস উইংয়ের কোনো ডাকসাইটে প্রভাবশালী কর্মকর্তার দিকে যে এই ব্যাপারে আপনার মতামত কি, আপনার বক্তব্য কি, কেউ জানতে বুমটা এগিয়ে দিল না। বলছি আমাদের বিশ্বখ্যাত, বিশ্বশ্রেষ্ঠ, বিশ্বের একমাত্র রাষ্ট্র গবেষক, একমাত্র রাষ্ট্র বিশেষজ্ঞ এবং বাংলাদেশকে গত 1.5 বছরে যিনি সোনার রাজ্যে পরিণত করেছেন এবং পৃথিবীর সমস্ত মানুষকে বাংলাদেশে আসতে যিনি বাধ্য করেছেন, ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ছোট্ট ভুটান মালদ্বীপের প্রেসিডেন্ট পর্যন্ত যার কথাই উঠেছে বসেছে, সর্বক্ষণ যার ভয়ে তটস্থ থেকেছে, ভারত সবসময় ভয়ে থরথর করে কেঁপেছে, নরেন্দ্র মোদী যার ভয়ে ঠিকভাবে ভাত খেতে পারেননি 3 বেলা, সেই প্রফেসর ইউনূস অবশেষে বিদায় নিলেন। আজকে যখন বিদায়ের মুহূর্ত, যখন নতুন সরকার শপথ নিল, নতুন সরকারের শপথ অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকলেন, কিন্তু ক্যামেরার ফোকাস তার দিকে গেল না, ক্যামেরা তার দিকে তাক করল না, সমস্ত ক্যামেরার মনোযোগ সমস্ত যেন তারেক রহমানের দিকে এবং তারেক রহমানের মন্ত্রী পরিষদের দিকে। সেখানে ক্যামেরার ফোকাস সব থেকে বেশি তারেক রহমানের দিকে যেমন গেল, তারপরে গেল ওই তাদের ভাষায় ফ্যাসিস্টের প্রেসিডেন্ট যিনি মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে। এই দৃশ্যগুলো আমাদেরকে হয়তো ব্যথিত করবে, আমরা হয়তো অজান্তেই ডুকরে কেঁদে উঠব এবং কেঁদে উঠে বলবো যে তিনি চলে গেলেন, আমাদের বড় একা করে গেলেন, আমাদেরকে এতিম করে চলে গেলেন, আমাদেরকে নিঃস্ব করে চলে গেলেন, আমাদের বড় ক্ষতি করে গেলেন। তিনি যদি আর 5টা বছর কিংবা 10টা বছর কিংবা তিনি যদি আমৃত্যু ক্ষমতায় থাকতে পারতেন, তাহলে আমাদের দেশটা কত সুন্দর দেশই না হতে পারত, কত অসাধারণ দেশে আমরা পরিণত হতে পারতাম। আমাদের দেশটাকে প্রতি বছর মবের কল্যাণে, প্রতি বছর মব শান্তি প্রতিষ্ঠার জন্য শান্তি একটি করে নোবেল জয় করা আমাদের সম্ভব হতো। সেই ব্যাপারগুলো থেকে আমরা বঞ্চিত হলাম। যখন প্রফেসর ইউনূস চলে গেলেন তখন তিনি দিয়ে গেলেন বাংলাদেশকে অন্তত নতুন 3টি জন্মদিনের উপহার, নতুন 3টি জন্মদিন উপহার দিয়ে গেলেন। বাংলাদেশ এখন কনফিউশনে ভুগবে যে বাংলাদেশ কোন তারিখটাকে জন্মদিন হিসেবে পালন করবে। সেই আলোচনাই করে বোঝার চেষ্টা করব প্রফেসর ইউনূস চলে যাওয়ার ফলে এবং তার মহামান্য প্রেস উইং, শফিকুল আলম সহ প্রেস উইংয়ের যারা বিজ্ঞরা রয়েছেন, যারা দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন আমাদের সব ম্যান্ডেট রয়েছে, সব কিছু করার ম্যান্ডেট রয়েছে, যারা দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন যারা মব করে তারাই সরকারের উপরে মব সৃষ্টি করছে, তাদের শূন্যতা কিভাবে পূর্ণ হবে, নাকি নতুন সরকার এসে তাদেরকে আবারও নতুন দায়িত্বে দেবেন, প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করবেন, প্রেস উইংয়ের দায়িত্ব যারা পালন করছিলেন তারাই হবেন তারেক রহমানের প্রেস উইংয়ের সদস্য, সেই ব্যাপারগুলো কি আমরা দেখব? চলুন একটু আলোচনা করে দেখি প্রফেসর ইউনূস বাংলাদেশের নতুন জন্মদিন 3টা কিভাবে উপহার দিলেন আর কি কি শূন্যতায় ভুগবো আমরা। থাকবেন দর্শক, বলছিলাম তিনি চলে গেলেন, মহাসংকটে ফেলে গেলেন আমাদের, এবং মহাসংকটে যখন আমাদেরকে ফেলে গেলেন তখন এই ছবিটা খুব বেশি আলোচনায় এসেছে এবং ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছবিটা দেখে নিন, সেখানে তিনি একটা প্ল্যাকার্ড হাতে নিয়ে আছেন, সেখানে লেখা আমি চলে গেলে সবাই কাঁদবে। সত্যিই আমরা অঝোর ধারায় চোখের বৃষ্টি ফেলছি, আমরা কাঁদছি এবং এই কান্না থামার যেমন নয় তেমনি এই শূন্যতা পূরণ করারও নয়। এই শূন্যতা কোনোদিন পূরণ হবে না। তার চলে যাওয়ার এই শূন্যতা পূরণ হতে হলে আমাদের বোধহয় আরও কয়েক জনম অপেক্ষা করতে হবে। তিনি যখন চলে গেলেন তখন বাংলাদেশের জন্য নতুন 3টা জন্মদিন উপহার দিয়ে গেলেন। সেই 3টা জন্মদিনের দিকে চলুন একটু পেছনে ফিরে তাকাই। তিনি এই বাংলাদেশে এসে 8 আগস্ট যখন বাংলাদেশে আসলেন, তিনি ফ্রান্সে ছিলেন, জুলাই অভ্যুত্থানের সময় তিনি ফ্রান্সে ছিলেন এবং 8 আগস্ট আসলেন, তখন তিনি ঘোষণা করলেন এটা বাংলাদেশ 2.0, নতুন বাংলাদেশ। বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হলো আজকে। আর 5 আগস্ট কিংবা 8 আগস্ট, একবার 5 আগস্টকে তিনি
তিনি নতুন স্বাধীনতার ঘোষণার কথা বলেছিলেন এবং সরকারি ঘোষণাতেও যখন 8 আগস্টকে বলেছিলেন 5 আগস্ট বলবেন নাকি 8 আগস্ট বলবেন এই কনফিউশনে ফেলেছিলেন জাতিকে। সেই ক্ষেত্রে আমরা 5 আগস্ট একটা জন্মদিন বলতে পারি, 8 আগস্ট তার সরকারের শপথের দিন আরেকটা জন্মদিন বলতে পারি। যদিও তার সরকার 8 আগস্ট নতুন বাংলাদেশের নতুন অভ্যুদয়ের শুরু, বাংলাদেশ 2.0 শুরু 8 আগস্ট বলে বিপদে পড়ে গিয়েছিলেন, পরবর্তীতে সেটা পরিবর্তন করতে বাধ্য হয়েছিলেন। এরপরে আমরা যেটা দেখেছি 5 আগস্ট 8 আগস্টের বিতর্কের পরে তিনি চলে আসলেন মানে জুলাই সনদের দিন, জুলাই সনদ স্বাক্ষর হলো যেদিন 17ই অক্টোবর 2025, গত বছরের 17ই অক্টোবর, 17ই অক্টোবরের জুলাই সনদ স্বাক্ষর হলো দক্ষিণ প্লাজায়। সেদিন তিনি বলেছিলেন নতুন বাংলাদেশের জন্ম হলো এবং আমরা বর্বর থেকে সভ্যতায় ফিরে আসলাম, বর্বর যুগে ছিলাম, সভ্যতায় ফিরে আসলাম এবং আজকে থেকে নতুন একটা বাংলাদেশের জন্ম হলো। অর্থাৎ 17ই অক্টোবর আর একটা জন্মদিন, একটা জন্মদিন 5 আগস্ট, আর একটা জন্মদিন তার মানে শপথের দিন 8 আগস্ট, আরেকটা জন্মদিনের ঘোষণা তিনি দিলেন 17ই অক্টোবর, যেদিন জুলাই সনদ স্বাক্ষর হলো। সেদিন তিনি বললেন নতুন বাংলাদেশের নতুন অভ্যুদয় হলো এবং বর্বর যুগ থেকে আমরা সভ্যতায় প্রবেশ করলাম। এরপরে তিনি মনে করলেন যে না, এখনো জন্মদিনের কোটা বাংলাদেশের পূরণ হয়নি, আরও একটা জন্মদিন বলা যেতে পারে। সেই জন্মদিনটা তিনি বললেন গত 12ই ফেব্রুয়ারি, ভোটের দিন। এবং তিনি বেশ কয়েকবার, তিনি তার বক্তব্যে বেশ কয়েকবার বললেন যে আজ নতুন বাংলাদেশের জন্ম হলো, আজ নতুন বাংলাদেশের জন্মদিন। অর্থাৎ 12ই ফেব্রুয়ারিকে তিনি আবার বলছেন নতুন বাংলাদেশের জন্মদিন এবং সেদিনকে ঈদ মোবারক দিয়ে সেলিব্রেটও করেছেন, নতুন বাংলাদেশের জন্মদিন সবার সঙ্গে সেলিব্রেট করেছেন। এই যে তার বাংলাদেশের জন্মদিন তত্ত্ব, একবার 5 আগস্ট, একবার 8 আগস্ট, একবার 17ই অক্টোবর, 5 আগস্ট 8 আগস্ট 2024, আবার 17ই অক্টোবর 2025, 12ই ফেব্রুয়ারি 2026, এই যে 4টা নতুন জন্মদিনের তিনি জন্ম দিলেন। একটা মানুষ এই পৃথিবীতে 4টা বাংলাদেশের মানে জন্ম নতুন করে দিলেন, যে বাংলাদেশের জন্ম হয়েছে 1971 সালের 26শে মার্চ। 1971 সালের 26শে মার্চ জন্ম হওয়া বাংলাদেশের জন্মদিনটাকে তিনি ভুলিয়ে দিতে চেয়েছেন নানাভাবে। 5 আগস্ট, 8 আগস্ট, 17ই অক্টোবর, 12ই ফেব্রুয়ারি, এই নতুন নতুন জন্মদিনের ইতিহাস তুলে। এবং আমি নিশ্চিত তিনি যদি আরও কিছুদিন ক্ষমতায় থাকতেন তাহলে আরও কিছু জন্মদিন তিনি বের করতেন, তার মেটিকুলাস ডিজাইনে আমরা আরও কিছু জন্মদিন পেতাম এবং এই ক্ষেত্রে আমরা একটা চরমভাবে বঞ্চিত হলাম আরও কিছু বাংলাদেশের জন্মদিন পালনের ক্ষেত্রে। এবং সেই কারণেই হয়তো মানে তার চলে যাওয়াতে আমরা কাঁদছি, অঝোর ধারায় কাঁদছি, আমাদের হৃদয় ফেটে যাচ্ছে, আমাদের অন্তরাত্মা ডুকরে কাঁদছে, চিৎকার করে অনুচ্চারিত কণ্ঠে বলছে প্লিজ স্যার আর কটা দিন থেকে গেলেই পারতেন। এই মুহূর্তে মানে এই যে হতাশা, এই হতাশা একমাত্র পূরণ করতে পারে নতুন সরকার, বিএনপি সরকার। প্রফেসর ইউনূসকে, নোবেলজয়ী প্রফেসর ইউনূসকে যদি বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে তারা মনোনয়ন দেন, সেটা কি দেবে বিএনপি? চলুন একটু অপেক্ষায় থাকি তাহলে, এবং অপেক্ষায় থাকি তিনি রাষ্ট্রপতি যদি হতে পারেন তাহলে রাষ্ট্রপতি হওয়ার পরে নতুন কি আর তত্ত্ব আমাদেরকে উপহার দেন। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।